ওই দিনের ঘটনা যদি আমি সংক্ষেপে বলি, অনেক বড় ঘটনা এটা। আপনারা সবাই জানেন যে 24 তারিখে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল 24 তারিখে। প্রধান যে প্যারেডটা কিন্তু 24 তারিখে হয়েছিল। আপনাদের একটা ক্লু আমি আজকে দিচ্ছি, বিডিআর এ অনেক অনুষ্ঠান হয়েছে, কোনোদিন কিন্তু বাংলাদেশ টেলিভিশন সরাসরি প্রচার করে নাই। কিন্তু ওই দিনের 24 তারিখে যে প্যারেডটা হয়েছিল, যেটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু টিভিতে প্রকাশ করা হয়েছে, ডাইরেক্ট প্রচার করা হয়েছে। এটা কেন করা হয়েছিল আমি এখন পর্যন্ত এটা বের করতে পারি না। কারণ বিএমএ তে যে সবচেয়ে বড় প্যারেড কমিশন হয়, সেটাও কিন্তু টিভিতে সরাসরি প্রচার করা হয় না। আমি 23 তারিখে দুপুরে ভাত খাচ্ছিলাম, ওই সময় আমার কাছে টেলিফোন আসলো। আমি যেহেতু G1 কমিউনিকেশন ছিলাম, ওখানে কমিউনিকেশনটা আমি দেখতাম। আমাকে টেলিফোন করে বলা হলো যে তাড়াতাড়ি আসো, ডেডিকেটেড লাইন দিতে হবে, বিটিভি আসবে, এটা আগামীকালে অনুষ্ঠানটা প্রচার করা হবে। এটা কিন্তু কোনো লেটার ফেটার কিচ্ছু ছিল না কিন্তু। তো আমি তাড়াতাড়ি আসলাম, এসে আমার এক্সচেঞ্জের মাধ্যমে আমি ওই বিটিভিকে সরাসরি 2টা ডেডিকেটেড লাইন দিলাম, যেটার মাধ্যমে তারা ওই 24 তারিখে প্যারেডটা প্রচার করবে। কিন্তু আমি কিন্তু এটা সবাইকে প্রশ্ন করেছি, এরপরেও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওই প্যারেডে গিয়েছেন, সেটা কিন্তু প্রচার করা হয় নাই টিভিতে, কিন্তু ওইটা কিন্তু প্রচার করা হয়েছিল। এটার কারণ কি, ডিজি মহোদয় যখন অফিসে ছিলেন তখনই কিন্তু এটা দখল করে নিয়েছিল। কিন্তু এই সংবাদটা কোন সৈনিক বা আরএসইউ বা রেজিমেন্টাল পুলিশ কেউ কিন্তু কাউকে বলে নাই তারা। ডিজি কিন্তু যখন প্যারেড আমাদের দরবার হলে আসে, তখন কিন্তু অলরেডি কোয়ার্টার গার্ড ইজ ক্যাপচার্ড, এটা কিন্তু জানা গেছে আফটার তদন্ত করার পরে। ওখানে কারণ ওই কোয়ার্টার গার্ডে একজন অফিসার ওদিনকে অন ডিউটি ছিলেন, তাকে বেঁধে একটা খাটের তলায় রেখে দেওয়া হয়েছিল। সরাসরি এই ডাল ভাতে অংশগ্রহণ করেছ তাদেরকে ফুল ভাবে দিয়ে দেওয়া হয়েছে, আর যারা করনি তাদেরকেও 10% হিসাবে দিয়ে দেওয়া হয়েছে। অতএব এইটা নিয়ে তোমাদের কোনো দুঃখ প্রকাশ করা, মনে ক্ষোভ থাকা উচিত না। এই কথাগুলো বলতে বলতেই কিন্তু আপনারা যদি দরবার হলে কেউ যেয়ে থাকেন, যেখান থেকে কোনো অনুষ্ঠান হলে যেখান থেকে খাবারগুলো আসে, অর্থাৎ স্টেজের দিকে এইদিকে মুখ করলে বাম দিক থেকে যে খাবার আসে, ওখান থেকে একটা সৈনিক প্রথমে দৌড়ে স্টেজে উঠলো। দ্যাট যে সোলজার কিন্তু স্টেজে কিন্তু দাঁড়ায় নাই, সে কিন্তু এসে আমি দেখতে পেলাম সে দৌড়ে পালায় চলে গেল। কোন দিকে গেছে এটা খেয়াল করে। দ্বিতীয় ম্যান যে আসলো, সে এসে কিন্তু ডিজির পিছনে দাঁড়ালো, তার কাছে অস্ত্র ছিল, কিন্তু সে ডিজিকে কিন্তু মারবে বলে কোনো কিছু করে নাই। কিন্তু সে এসে এত ভয় পেয়ে গেছে যে সে সেন্সলেস হোক বা না হোক, সে কিন্তু মাটিতে পড়ে যায়। একটা ফায়ারের শব্দ যেখানে গাড়িগুলো থামে ওই দিক থেকে একটা আসছে। তো আমরা হঠাৎ তাকালাম হলো ওই ডান দিকে একটা মাঠ আছে, মাঠের দিকে। তো ওখানে দেখলাম যে জানলা দিয়ে দেখা যাচ্ছে যে প্রায় 6-7 জন বা 8 জন হতে পারে, যে সৈনিক মুখে বিভিন্ন কালারের কাপড়গুলো পরা, মাথায় হেলমেট, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরে ওরা ফায়ার করার চেষ্টা করতেছে। ওই সময় যে গুলিটা ওরা করতেছিল, আমার অভিজ্ঞতার অনুযায়ী, আমি এটা সব জায়গায় বলেছি, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন দিয়ে ফায়ার করতেছিল না। এটা ব্ল্যাঙ্ক অ্যামুনিশন যেটা আমরা ট্রেনিং এর সময় ব্যবহার করি, সেটা ব্যবহার করতেছিল। এর মধ্যে আমরা দেখলাম যে একটা সাদা গাড়ি, এই গাড়িটা পরবর্তীতে শুনেছি যেটা বিডিআর হাসপাতালের পিকআপ ছিল। ওই পিকআপে করে সম্ভবত অ্যামুনিশন এসে ওখান থেকে কিছু লোক নেমে দ্রুততার সাথে সোলজাররা এসে ওই যারা ফায়ার করতেছিল ওদেরকে তখন আমাদের সামনেই কিন্তু অ্যাকচুয়াল অ্যামুনিশন গুলো দিল, একদম আমার চোখে দেখা। তো ওইখানে দেওয়ার পরেই তখন ওরা আবার লোড করে যখন ফায়ার করা শুরু করলো, তখন কিন্তু ওই ফায়ার গুলো আমাদের গ্লাস ভেদ করে এই দরবার হলে ঢোকা শুরু করলো। তো ওই দরবার হলে যখন গ্লাসে আসতেছে, তখন আমরা জানলা পাশে কয়েকজন ছিলাম, আর কিছু অফিসার। ওই গ্লাসগুলো ছিল প্রায় 3.5 ফিট 4 ফিট ওয়ালের উপরে গ্লাস ছিল, তারা সব নিচে নেমে গেল।
আমরা তখন আস্তে করে মাথা নিচু করে একটু ক্রলিং এর মধ্যে ভাগ করে ওই পিলারের পিছনে আসলাম। আরপিজেসিও খুব আস্তে করে ওয়াকি টকি শুনতেছে। তো আমি তাকে বকা দিয়ে বললাম, এই এত আস্তে কি শুনতেছেন, জোরে দেন। তো জোরে যখন দিল তখন শুনলাম যে সে ওই দিক থেকে আস্তে আস্তে যে অলরেডি অফিসার্স মেসে সব দখল করে নিয়েছে এবং গাড়ি ঘোড়া পুরাই দিতেছে, গেট দখল করছে, কোপ টোপ থেকে সব অস্ত্র টস্ত্র বের করে যে যেমন ইচ্ছা ফায়ার করতেছে। এটা কিন্তু ওই ওয়াকি টকির মাধ্যমে আমরা শুনলাম। এই সময় আপনার ডিজি যখন বসে আছে, এর মধ্যে ডিজি প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছিলেন। প্রধানমন্ত্রী বললেন যে একটু অপেক্ষা করো, আর্মি মুভ করেছে, তো কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে রেস্কিউ করবে। এইখানে একটু বলে রাখি, এখানে কিন্তু আমরা ওই সিপাহী মঈনের যে অস্ত্রটা ছিল, ওই অস্ত্রটা কিন্তু আমাদের কাছে ছিল, গুলি ভর্তি অস্ত্র। কর্নেল এমদাদ ছিল কমান্ডো। সে বলল যে স্যার এটা দিয়ে কয়টা ফেলাই দিই। দিদি বললো যে না, তুমি গুলি করো না। উনি ডিওপিকে বললেন অস্ত্রটা ওর কাছ থেকে নিয়ে নাও। উনি কিন্তু গুলি করতে দেন নাই। ছিল কিন্তু আমাদের কাছে অ্যামুনিশন, ওই 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 অস্ত্রের মধ্যে যে কয়টা অ্যামুনিশন ছিল, উনি বলছেন না, কাউকে গুলি করবো না। উনি অস্ত্রটা ডিউটি নিয়ে নাই কর্নেল এমদাদের কাছ থেকে। এর মধ্যে আমি কথা বললাম ডিএম এর সাথে, এবং অনেকের সাথে কথা বলা হলো। গুলজার কথা বললো, সব গুলজার অবশ্য আগে বলেছে, গুলজার আমাদের গ্রুপের মধ্যে ছিল না। এর মধ্যে দেখলাম যে অপর দিকে যারা আছে অফিসাররা, তারা ওই হাত তুলে সব চলে যাচ্ছে, ওই বাইরে বেরোয় যাচ্ছে। তো ডিউটি দেখার পরে ডিউটি বললো স্যার ওইদিকে ওরা বোধহয় সারেন্ডার করছে, ওদের জন্য কি কোনো আপনার মেসেজ আছে? তো উনি বললেন যে ওরা যদি যাচ্ছে যাও। আর কি আস্তে আস্তে বলছেন আমি ঠিক শুনতে পারলাম না উনি কি বললেন। তো ওরা কিন্তু সব চলে গেল, কর্নেল কাইসার টাইসার সব ওইদিকে ছিল। পরে শুনছি যে ওরা বেরোনোর পরেই বলে সাথে সাথে ওদেরকে ওখানেই গুলি করে মারা হয়েছে। পরে শুনছি, মানে ইয়ের পরে, যেটা ওই সময় বুঝতে পারি নাই। আমরা তখন পর্যন্ত কিন্তু জানি না যে ওরা আমাদেরকে মেরে ফেলবে। একটা সৈনিক এসএমজি নিয়ে ঢুকে ব্রাশ ফায়ার করতেছে এবং আমরা যেদিকে আছে সেদিকেই নলকা দিয়ে ঘুরে ফায়ার করছে। বাট ফায়ারটা আল্লাহর রহমতে আমাদের বরাবর না এসে, এখন বিডিআরে গেলে ওই দাগ দেখবেন, দুইটা উপরের দিকে চারটা গুলি, দুটো পাশে গুলিগুলো আছে। এনসাদ স্যার সামনে আগায় যে বললো, এবারে তুই ফায়ার করতেছিস কেন? পরে নাম শুনছে বলে সিপাহী সেলিম ছিল, বলে যে আসছে সেলিম ছিল। যা তারপর সে ওখান থেকে চিল্লাই বললো যে আপনারা সবাই বের হয়ে যান, না হলে গুলি করে দেবো। তো ডিজি দেখলাম চেয়ার ছেড়ে উঠে বললো চলো। তো ডিজি আগে গেলেন, ওই আমরা যারা ছিলাম তার দরজার পর্দাটা ফাঁক করার পরে উনি বেরোয় গেলেন। ডিজির বরাবর সব আমরা এক এক করে বেরোয় গেলাম। আমরা যখন ওই স্টেজ থেকে নিচের স্টেজে নামতেছিলাম, তখনই একজন হলো, ওরা সব একটু দূরে থেকে সব ফায়ার আমাদের দিকে লক্ষ্য করেছিল। আর যে লোক আমাদের কাছ থেকে সব মোবাইল টাইল সব কেড়ে নিল, তার হাতে কোনো অস্ত্র ছিল না ওই সময়। নিয়ে আমরা নিচে নেমে ডিজিকে মধ্যে রেখে আমরা একটু গোল কার করে দাঁড়াইছিলাম। আমাদের বিশ্রী ভাষায় গালাগালি করে বললো, সারা জীবন আমাদেরকে সিঙ্গেল ফরমেশনে করেছে, তোরা গোল করে দাঁড়াইছে, সব সিঙ্গেল লাইনে দাঁড়া। পরে সিঙ্গেল লাইনে দাঁড়ালো এবং কি ডিজি প্রথমে দাঁড়ালেন। ডিজি কিন্তু সবাই আগে দাঁড়ালেন, ডিজির পরে ডিজি, এভাবে একটা অটোমেটিক সিনিয়রিটি হয়ে গেল ওখানে। ওই সিনিয়রিটি অনুযায়ী আমরা সবাই দাঁড়াই গেলাম ওখানে। আর সৈনিকটা আমাকে অনেকে পরে প্রশ্ন করছে যে তুই এত বড় লম্বা চড়া একটা লোক, যে দুজনকে ধরতে পারলা না, ধরে ফেলাই দিতে পারলা না, আমাকে অনেকে পরে বলছে। অনেকে, ওরা ছিল বেশ দূরে এবং তাদের হাতে অস্ত্র ছিল এবং সব আমাদের দিকে তাক করা, কিন্তু যে ওরা বারবার বলছিল যে কিছু করলেই গুলি করব। তো ওটা ধরার কোনো স্কোপ ছিল না ওই সময়। ওই পাশে আরেকটা ওই দেবদারু গাছ লাগানোর একটা গাছের একটা পোস্ট ছিল উঁচু করা, ওখান থেকে 4 জন সৈনিক, এরা কারা আমি এখন মতো জানি না, বাট পরবর্তীতে আমাকে কয়েকজনের নাম দিয়ে বলেছিল যে আমি যেন ওই নামগুলো বলে সই করি। আমি কিন্তু নাম সই করিনি, কারণ ওই 4 জনই যে ওখানে ছিল আমি ঠিক জানি না, কারণ তাদের হেলমেট পরা, পরা, এসে ডিজিকে প্রথমেই গুলি করে। 2টা গুলি বুকের লাগার সাথে সাথেই ডিজি কিন্তু ডান দিকে হেলে পড়ে যান। পরে আরো 2টো গুলি ওনার গায়ে লাগে, উনি পড়ে গেলেন। এই সময় আমরা যারা লাইনে ছিলাম
সবাই ওনার দিকে যাওয়ার চেষ্টা করলে একটা হুলস্থুল কারবার শুরু গেল, ওরা অটোমেটিক ব্রাশ ফায়ার শুরু করলো। এই সময় ওই অফিসার যেদিকে ছিল ওই আমরা যে 12-14 জন অফিসার ছিলাম, সবাই যে আপনার পার্সে চলে গেছে। ওই সময় একটা বুলেট, এটা কি সরাসরি আমার গায়ে লেগেছে কিনা আমি বলতে পারবো না, বা রিকোশেট করে এসে লাগছে কিনা এটাও বলতে পারবো না। আমার এখানে প্রচন্ড জোরে লাগলো। ওই সময় আমি শুধু খেয়াল করলাম যে এটা কি ভেতরে ঢুকছে নাকি বেরোয় গেছে। আমি হাত দিয়ে দেখলাম যে না, এটা ভেতরে ঢোকে নাই, এটা পাশ দিয়ে বেরোয় গেছে। ওই চিন্তা বাদ দিয়ে আমিও, ওই সব অফিসারই তখন শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ে যে সামনে তাকাইছি, সামনে তাকালে দেখলাম যে ওই টয়লেটের গেটটা সামান্য খোলা, শেল্টার নিলাম। বাট আমাকে ফলো করে আর কোনো অফিসার কিন্তু ঢোকে নাই। ওই সময় হলো ও বলার সাথে সাথে যারা বাইরে ছিল ওরা দরজাটা না খুলেই ফায়ার করা শুরু করলো। আর যেহেতু টয়লেটটা খুব ছোট, আমি দেখতে পাচ্ছি যে গুলিগুলো জাস্ট আমার নাকের সামনে দিয়ে যাচ্ছে, কারণ আমি যে টয়লেটের পাশে বসে, আর টয়লেটের এই সামনে এই জায়গাটায় দরজা, এই জায়গাটায় টয়লেট মানে ওই কমোডের কোনায় আমি বসে আছি। তো ফায়ারগুলো সব আমার নাক বরাবর যাচ্ছে। আমি যত চেষ্টা করতেছি, ওয়াল তো আর সরানো যায় না, বাট আমি চেষ্টা করছি ওয়ালের সাথে যেন আমি মিশে যেতে পারি, যেন গুলিটা আমার গায়ে না লাগে। এরপরে শেষের গুলিটা বোধহয় 7 রাউন্ড করেছিল, ওই দরজাটা আমার কাছে এখনো আছে। 2 জন সৈনিক ছিল, ওরা তখন বললো যে তাই ছেড়ে দেন, নাহলে তোকে গুলি করতেছে। তো আমি দেখলাম যে ওর তো ইচ্ছা করলে 2 পাশে এসে আমাকে গুলি করলে তো আমি মারাই যাব। তো তখন আই লুজেন মাই হ্যান্ড, আমি হাতটা ছেড়ে দিলাম। তখন ওই যাকে ধরেছিলাম সে আমাকে বললো যে স্যার আপনাকে মারবো না, আপনাকে কোটাঘাটে নিয়ে যাবো, বেরিয়ে আসেন বলে আমাকে হাত উপরে তুলে আমি যে দিক দিয়ে ঢুকেছিলাম সেদিক দিয়ে টয়লেট থেকে বের করলো। বেরোয় আমি প্রথমেই ডান দিকে তাকালাম, কারণ আমি জানতাম যে ডিজিকে ওই জায়গায় ডিজির লাশটা পড়েছিল, যখন ওনাকে মারে ওখানে পড়েছিল। আমি তাকায় দেখলাম ডিজির ডেড বডি ওখানেই পড়ে আছে। বাঁয়ে তাকায় দেখলাম যে আমার কয়েকজন পরিচিত ডেড বডি আমার সামনে, একদম আমি যেখানে দাঁড়াইছি তার নিচেই পড়ে আছে। ওখানে ডেড বডি ছিল, মুশিয়ারের ডেড বডি ছিল, আরো আমি যাদের ছিলি সব ওখানে পড়ে রয়েছে। I'm extremely sorry. তখন ওই ভেতরে যারা সৈনিক ছিল ওরা চিল্লাই উঠলো যে এই এখনো মরে নাই কেন, একে মার। যে আমরা পারলো এসে মারার চেষ্টা করলো, কিন্তু ওরা বারবার বলছিল একে মারবো না, একে কোটাঘাটে নিয়ে যাবো। কেন বলতেছিল আমি কিছুই জানি না। তখন আমাকে পিছন এদিক দিয়ে না বের করে পিছন দিয়ে ওই স্টেজের দিকে আবার নিয়ে গেল। তো স্টেজের দিকে যে দেখলাম দূরে দূরে অনেক ডেড বডি পড়ে আছে, সবগুলো মুখ থুপড়ে পড়ে আছে বলে আমি চিনতে পারলাম না এটা কারা। তো অবশ্যই ওগুলো অফিসারদেরই ডেড বডি হবে, বাট আমি ওই যেহেতু উল্টা দিক হয়েছিল আমি চিনতে পারি নাই। তো আমাকে বললো যে নিচে তাকাবি না, উপরের দিকে তাকায় এই দিক দিয়ে যেতে থাক।